স্পেশাল প্যাকেজ পাচ্ছে না বিহার। স্পেশাল প্যাকেজ নিয়ে প্রশ্ন করেন জেডিইউর সাংসদ রামপ্রীত। সিদ্ধান্ত হয়নি, উত্তর অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। বিজেপি জেডিইউ মধু চন্দ্রিমা কি তাহলে শেষ, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ জেডিইউর পক্ষ থেকে কিন্তু স্পেশাল প্যাকেজের দাবি করা হয়েছিল বিহারের জন্য, কিন্তু সেই স্পেশাল প্যাকেজ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। দীপেন্দু ঘোষ রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড আমাদের সঙ্গে। দীপেন্দু, তাহলে ঠিক কি দাঁড়াচ্ছে বিজেপি এবং জেডিইউর যে সমীকরণ, সেই সমীকরণ তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখো, দুটো সমীকরণ তোমার মনে রাখতে হবে। গতকাল যে সর্বদলীয় বৈঠকটা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে, সেখানে ওয়াইএসআরসিপি তারা অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল স্ট্যাটাস দাবি করেছিল। কিন্তু সেই স্পেশাল স্ট্যাটাস তারা দাবি করলেও অদ্ভুতভাবে কিন্তু চুপ ছিল টিডিপি, অর্থাৎ তেলেগু দেশম পার্টি। কিন্তু গতকাল বিহারের তরফ থেকে এই যে বিহারের যে স্পেশাল স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের জন্য দাবি করা হয়েছিল। তার সঙ্গে বিজেডি অর্থাৎ বিজু জনতা দল ওড়িশার জন্য স্পেশাল স্ট্যাটাস দাবি করেছিল। এবং আজ যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিনি একদম স্পষ্ট লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত কোন রকম এই বিহারের জন্য বিশেষ মর্যাদা বা স্পেশাল স্ট্যাটাস দেওয়ার কথা কোন রকম ভাবে ভাবা হয়নি। যিনি জেডিইউ এর যে সাংসদ ঝাজারপুরের সাংসদ রামপ্রীত মন্ডল, তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকে যে দাবিটা করা হচ্ছিল জেডিইউ তরফ থেকে যে বিহারকে স্পেশাল স্ট্যাটাস দিতে হবে। কারণ যে ক্রাইটেরিয়া গুলো মেনে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়, এর আগে যেমন জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে, এই যে ক্রাইটেরিয়া গুলো, এই যে ক্যাটেগরি গুলো, সেই ক্যাটেগরি গুলো কিন্তু এখনো পর্যন্ত এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের যে এই ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তখনই তারা ভাবতে পারে যে কোনো রাজ্যকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হবে কিনা। কিন্তু এনডিসির যে রিপোর্ট বা এনডিসির যা বক্তব্য, তাতে বিহারের কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো এই যে ক্যাটেগরি, এই যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া গুলো পূর্ণ করছে কিনা এনডিসির সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তারপরে এটা ঠিক হবে যে আদৌ বিহারকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হবে কিনা। যেহেতু দেশের বিভিন্ন যে ব্যাকওয়ার্ড যে স্টেট গুলো রয়েছে, অর্থাৎ পিছিয়ে পড়া যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো যে আর্থিকভাবে তাদের আরো উন্নয়ন করার জন্য যে সমস্ত উন্নয়নশীল রাজ্যগুলো রয়েছে, তাদের উন্নতির পথে আনা যায়, সেই কারণে কিন্তু আর্থিক প্যাকেজ দেওয়া হয় সেই রাজ্যগুলিকে। এবং এই দাবিটা কিন্তু দীর্ঘদিন ধরে বিহার করে আসছে। এবং অন্ধ্রপ্রদেশ এবং বিহার অর্থাৎ এই টিডিপি এবং জেডিইউ, এই যে দুটো দল এনডিএ এর যে অন্যতম শরিক, এবং এই যে তৃতীয় মোদী মন্ত্রিসভা, তৃতীয় যে মোদী সরকার গঠন করা হয়েছে কেন্দ্রে, সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। অর্থাৎ টিডিপি এবং জেডিইউ এর মতো এই শরিকদের কিন্তু ওপর আস্থা রাখতে হচ্ছে। তার ফলে তাদের যে দাবি দেওয়া, সেই দাবিগুলো কিছু পূরণ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা সেগুলো পায়নি তারা, কোনো লোকসভা স্পিকার পদ পর্যন্ত পায়নি। অর্থাৎ বাকি ছিল কি? বাকি ছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য স্পেশাল স্ট্যাটাস। এবং অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্ট্যাটাস কি জায়গায় দাঁড়িয়ে আছে, কোন স্ট্যাটাসে রয়েছে, সেটা এখন স্পষ্ট নয়। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বিহারকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার জন্য গতকালও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা থেকে বলছেন যে এই সরকার বেশি দিন টিকবে না। আবার অখিলেশ যাদব তিনিও অন্তত তেমনটাই তার বক্তব্য ছিল। তো তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের সপক্ষে কি এই যে বিষয়গুলো ঘটছে সেগুলো কি আরো জোরালো হয়ে উঠছে? দেখো, অবশ্যই এটা তো বলাই যেতে পারে। যদি আমি এখনই ভেতরের যে রাজনৈতিক সমীকরণ, সেই সমীকরণ যদি বিশ্লেষণ না করি, খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, অখিলেশ যাদব যেটা বলছেন, এই বিজেপি সরকার বেশি দিন টিকবে না, তাহলে এই বিষয়টাও তো বিজেপির মাথাতেও আছে। তাহলে বিজেপি তার শরিক দলকে কিভাবে সঙ্গে রাখবে, কিভাবে সরকারটা 5 বছর টিকে থাকবে, সেইটাও কিন্তু তাদের ভাবতে হচ্ছে। এবং বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক, তারা নিশ্চয়ই এটা চিন্তা করছে যে আমরা জেডিইউ কে কিভাবে আমাদের সঙ্গে রাখবো, টিডিপি কে সঙ্গে কিভাবে রাখবো, তাদের দাবি দেওয়া কিভাবে মেটাবো, তাদের দাবি দেওয়া কোনগুলো মেটানো যায়, কোনগুলো মেটানো হবে না, কিন্তু যদি মেটানো না হয় তাহলে তার বিকল্প কি, এগুলো নিশ্চয়ই তারাও ভাবছে। এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি, কোথাও একটা এই
যে শরিক নির্ভরতা, সেই নির্ভরতা কিন্তু থাকবে, কিন্তু টিডিপি এবং জেডিইউ তাদের যে ব্যক্তি স্বার্থ, তাদের রাজ্যের জন্য যে স্বার্থটা, সেই স্বার্থটা ফুলফিল হচ্ছে কিনা সেটা কিন্তু তারাও নিজেরা দেখবে। তারাও বুঝে নেওয়ার যখন চেষ্টা দেখবে করছে একেবারে। যখন দেখবে যে এটা ঠিক পাওয়া যাচ্ছে না এনডিএর সঙ্গে থেকে, তাহলে তারা বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে, তখন সরকার পড়ে যাবে। একদমই। অনেক ধন্যবাদ দীপেন্দু। কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষের সঙ্গে। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, নিট দুর্নীতিতে সরব বিরোধীরা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন বিরোধীদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধীদের, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা। পাশাপাশি রাহুল গান্ধী তার বক্তব্য, দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এই প্রশ্ন করেছেন রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করছেন। রাহুল গান্ধীর বক্তব্য অন্তত এমনটাই, টাকা থাকলেই দেশের যে কোনো পরীক্ষা কিনে নেওয়া যায়। কি বললেন রাহুল গান্ধী, শুনবো। Minister has blamed everybody except himself. Right? So the issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? Minister has এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেন, সিপিএম নেতা শতরূপ ঘোষ এবং বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। কি বলছেন শুনবো। দেখুন, 24 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি যে নিট স্ক্যাম হয়েছে, এটা নিয়ে আর নতুন করে বলার অবকাশ নেই। এবং তার উপরও হাস্যকর ভাবে আজকে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন কোনো পেপার লিক কোথাও হয়নি। এর থেকে বড় মিথ্যা আর বোধহয় কোনো কিছু হতে পারে না। সুতরাং আজকে শিক্ষা ব্যবস্থাকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে দিয়ে যে জায়গায় নিয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে দুর্নীতির শিখরে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিয়েছে, আজকে গরিব ঘরের মানুষ আগামী দিনে শিক্ষা পাবে কিনা সে নিয়ে সত্যি সন্দেহ আছে। এর আগে বিজেপির যখন 300-র উপর এমপি ছিল, এর আগেও যখন ওরা ব্যাপমে স্ক্যাম করেছে বা বিভিন্ন স্ক্যাম করেছে, ইনফ্যাক্ট নিটের স্ক্যাম আপনারা জানেন যে এর আগেও কয়েকবার নিটের পেপার লিক হওয়ার অভিযোগ উঠেছিল এর আগের বিজেপি গভর্নমেন্টগুলোর সময়। কিন্তু তখন বিজেপির সংখ্যা এত বেশি ছিল পার্লামেন্টে, ওদের দেশ জুড়ে মিডিয়ার উপর এত বেশি প্রভাব ছিল, পার্লামেন্টে একচেটিয়া ক্ষমতা ছিল, সমস্ত রাজ্যে দখল করে রেখে দিয়েছিল, সুতরাং সেই প্রশ্নগুলোকে চাপা দিয়ে দিতে পেরেছিল। আজকে বিজেপি দুর্বল হয়েছে, আজকে পার্লামেন্টে বিরোধীরা শক্তিশালী হয়েছে, তাই এইবার চেষ্টা করেও আর এগুলোকে চাপা দিতে পারছেন। গোটা দেশ জুড়ে রাজ্যে রাজ্যে কার কোথায় পরীক্ষা সিট পড়বে, কার কি কোয়েশ্চেন পেপার কবে যাচ্ছে আগে হাতে পেয়ে যাবে, কে খাতা দেখবে, কত নম্বর আসবে, সব আগে থেকে ঠিক হয়ে আছে। এবং গুজরাটের মতো রাজ্য, নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্য, ওখানকার ক্লাস 12-এ পাস করেনি যে মেয়ে, সে নিটে 700-র মতো র্যাঙ্ক করেছে। সুতরাং এত বড় একটা দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে নিটে দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টে দেওয়ার পরে তার জন্য কেউ দায়ী হবে না, তার জন্য কেউ কোনো তার দায়কে প্রশ্ন করা হবে না। একটার পর একটা রেল দুর্ঘটনা হবে কিন্তু রেলমন্ত্রী বহাল থাকবে। নিট থেকে শুরু করে আজকে নেটের পরীক্ষা ক্যান্সেল করে দিতে হলো, তারপরও শিক্ষামন্ত্রী বা এইচআরডি মন্ত্রী বহাল থাকবে। এটা কেমন কথা হলো? ডেফিনেটলি ওনার পদত্যাগ করা উচিত এবং মোদির উচিত ওনাকে সরিয়ে নতুন কোনো মন্ত্রী আনা। দেখুন, 24 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি যে নিট স্ক্যাম হয়েছে, এটা নিয়ে আর Minister has blamed everybody